উদ্যোগ নিতে চাইলে অনেকগুলো বিষয়ে উদ্যোগ নেওয়া সম্ভব। যেমন কেউ গরুর খামার গড়ে তোলেন, কেউ বা পোল্ট্রির খামার গড়ে তোলেন, আবার কেউ বা হাঁসের খামার গড়েও তার পরিবারের ভাগ্যে চাকা ফিরিয়েছেন। বিশেষ করে শীতের এই সময়টা বাজারে হাঁসের ডিম এবং হাঁসের মাংসের চাহিদা থাকায় এই ব্যবসা কিন্তু বেশ লাভজনক। তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি হাঁসের খামারে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে যে উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো, অর্থাৎ যেই হাঁসের খামারির সাথে কথা বলবো, তার কাছ থেকে এই হাঁস চাষ সম্পর্কে আরো অনেক বেশি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। খাকি ক্যাম্বেল হাঁসটা বেশি ডিম দেয় আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। পাশাপাশি অন্য কোনো খাবার বলতে আমরা কমলি শাক আছে যেটা ওইটা কাইটা দিছি, খাইছে। এখন আবার বাজার থেকে ফুলকপি আনলে ওগুলা কাইটা দিয়ে খায়। সপ্তাহে অন্তত 2 বার ডিসইনফেক্টেন্ট দিয়ে ওটা পরিষ্কার করে দেওয়া। মধ্যে ভুসি খাওয়াইছে, ভুসি বেশি খাওয়ালে কি তেল হয়ে যায় হাঁসের, ডিমটা প্রোডাকশন কমে যায়, এই কারণে ভুসি খাওয়াই না। আমাদের এখানকার ডিম বাজারে নিতে হয় না, এখানে এই গ্রামে অনেক চাহিদা আছে। খুচরা বিক্রি করলে আমরা লাভবান হতে পারবো। খুচরা আমরা এখানে 80 টাকা করে বিক্রি করছি হালি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আচ্ছা, কেমন আপনার আছেন? নামটা একটু শুনে নিই। আমি ভালো আছি। জি আমার নাম মোহাম্মদ মিরাজুল খান। মিরাজ ভাই বললে তো হচ্ছে। জি। তো ভাই এই হাঁসের খামারটা কি আপনার? জি আমার বলতে যে আমাদের পারিবারিকভাবে আমাদের, মানে আপনার একার না আর কি, তাই তো? জি। এর সাথে আর কে কে আছে, মানে সংযুক্ত আছেন এই খামারে? সংযুক্ত আছে আমার বড় ভাই আছে, আমার বাবা, বোন, সবাই মিলে আর কি। মানে মেন হচ্ছে আমার বড় ভাই। কোন উদ্দেশ্য থেকে বা কোন ভাবনা থেকে আপনি হাঁসের খামার গড়ে তোলা চিন্তা করেছিলেন? বড় ভাই হচ্ছে স্পেন প্রবাসী, সে এই বিদেশে বসে বিভিন্ন হাঁসের সফলতার বিভিন্ন ভিডিও দেখতো, হাঁসের খামার দেওয়ার বাসনা জাগে। আপনার বড় ভাইয়ের হাত ধরে শুরু হয়েছিল এই খামারটি, তো উনি তো বলেন স্পেনে আছে, এখনো কি উনি আছে ওখানে কর্মরত নাকি? জি এখনো স্পেনে কর্মরত আছে। 3 মাসের ছুটিতে দেশে আসছিল। আচ্ছা, তখন শুরু করে দিল তাই তো? তখন শুরু করে দিয়ে গেছে আর কি, এখন আমরা পরিচর্যা করছি। আচ্ছা, আর পরিবারে আর কি কোথায় থাকে? পরিবারের বড় ভাই স্পেন থাকে, আর এমনি বড় 3 বোন আছে। 3 বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ওর হাজব্যান্ড স্পেন থাকে, কিন্তু আমাদের বাসায় থাকে, শ্বশুর বাড়িতে থাকে। হাঁসের খামারে এখন আমি আর আমার ছোট বোন, আমরা দুইজনে মিলে আর কি সকল কাজকর্ম পরিচালনা করছি। পাশাপাশি বাবা মা তারাও হেল্প করছে। তাহলে এই খামারের বয়স কতদিন হবে? বয়স 4.5 মাসের মতো। 4.5 মাস। আচ্ছা, আমরা খুব সম্প্রতি আপনারা শুরু করেছেন। জি। তো কতগুলো হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেছিলেন? 550টার মতো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছিলাম। সবগুলো কি বেঁচে আছে নাকি কিছু? না, 0 সাইজের বাচ্চা আনছিলাম, যে কারণে সবগুলো বেঁচে নেই, কিছু বাচ্চা মারা গেছে আর কি। আচ্ছা, কোন কোন জাতের এখানে হাঁস আছে? এখানে শুধু খাকি ক্যাম্বেল, ডিমের জন্য আনছি শুধু খাকি ক্যাম্বেল। এই জাত নির্বাচন করার কারণ হলো আমরা জানি যে খাকি ক্যাম্বেল হাঁসে বছরে 300 থেকে 320টার মতো ডিম দিয়ে থাকে, তাই আমরা এই জাতটা নির্বাচন করছি। এই যে আপনি 550টি খাকি ক্যাম্বেল নিয়ে শুরু করেছিলেন খামারটা, তাই তো? তো তখন কি আপনি আপনার ভাইয়ের কথা বলেন যে তিনি শুরু করে দিয়েছিলেন, আপনারা কি শুরুর সময় কোনো প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা নিয়েছিলেন নাকি সোশ্যাল মিডিয়া দেখে অনুপ্রাণিত হয়েই শুরু করেছেন? প্রথমে আমরা এই খাকি ক্যাম্বেল জাতটা নির্বাচন করি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখি কৃষি খামার বিষয়ে। তখন আমরা দেখতে পেলাম ইউটিউবের মাধ্যমে যে খাকি ক্যাম্বেল হাঁসটা বেশি ডিম দেয় আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, যে কারণে আমরা এই খাকি ক্যাম্বেল হাঁসের জাতটা নির্বাচন করি। পরবর্তীতে আমরা পশু হাসপাতালে যাই, তখন প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়, তাদেরকে বলি আমাদের হাঁসের খামার সম্পর্কে। তারা খুবই সাপোর্টিভ ছিল এবং তারা শুনে খুবই খুশি হয় খামার দেওয়ার কথা শুনে। তারপর তারা আমাদের এই হাঁসের বিভিন্ন রোগবালাই বা কিভাবে হাঁস দ্রুত বৃদ্ধি পাবে বিভিন্ন সম্পর্কে তারা আমাদের বলে এবং তাদের নাম্বার দেয়। তখন থেকে তাদের সাথে যোগাযোগ করে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের ফোন দিলে তারা আমাদের বলে দেয় যে আপনার হাঁসে এই সমস্যা হয়েছে, আপনার এই ওষুধটা খাওয়ান বা ভিটামিন লাগলে ভিটামিন, জিঙ্ক এসব খাওয়ান, সমস্যা নাই। মিরাজ ভাই, আপনার কি মনে হচ্ছে, যেহেতু একদম প্রথম শুরু করেছেন, 4 মাস বয়স বলছেন হাঁসগুলোর, তো সফলতার দিকে কি যেতে পারবেন কিনা, কি মনে হয়? জি আমরা 4.5 মাস হাঁসের বয়স হইলেও আমরা এর আগে থেকেই মানে হাঁস নিয়ে স্টাডি করেছি, বিভিন্ন সকল কিছু সম্পর্কে জেনে আমরা হাঁসের খামারটা করেছি। আর অন্যান্য খামারে 3 মাস 3.5 মাস থেকে খাকি ক্যাম্বেল হাঁস ডিম দিয়ে থাকে, সে অনুযায়ী আমাদেরও 3.5 মাস যখন বয়স হয়েছে তখন থেকে হাঁসগুলোর ডিম দেওয়া শুরু করছে। যদিও এখন 100% প্রোডাকশন দিচ্ছে না, আর হাঁস 100% পুরোপুরি দেয় না, 80% প্লাস প্রোডাকশন দিয়ে থাকে। আমরা আশা করছি যদি সামনে, যেহেতু 4.5 মাস বয়স, আর 1 মাসের মধ্যেই ভালো একটা প্রোডাকশনে চলে আসবে,
তখন ডিম বিক্রি করে, আমরা যেহেতু ডিম বিক্রির জন্য আছি, মাংসের জন্য আনি নাই, ডিম বিক্রি করে ভালো একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আশা করা যায়। আমরা অনেক জায়গাতেই দেখেছি যে যারা প্রথম পারিবারিক খামার শুরু করে অল্প সংখ্যক হাঁস দিয়ে শুরু করে। আপনি প্রথমে এই যে 550 হাঁস দিয়ে শুরু করেছেন, আপনার কি মনে হচ্ছে যেটা সফলতার দিকে না যে ঝুঁকিতেও পড়তে পারে, যেহেতু একদমই নতুন আপনারা? জি, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা সফল হয় না। ব্যবসা করতে হলে ঝুঁকি অবশ্যই থাকবে, লাভ লস এটা থাকবে, সেটা মাথায় রেখে আমরা যেহেতু হাঁস নিয়ে আগে থেকে পরিচর্যা বা হাঁস সম্পর্কে আমরা জেনেছি বিভিন্নভাবে ইউটিউব থেকে বা এমনি, তারপরও আমরা আমার ভাইয়া করে দেওয়ার পরে আমাদের পরিবারের সাপোর্ট পাচ্ছি অর্থনৈতিকভাবে। ভাইয়া বিদেশ থেকে সাপোর্ট দিচ্ছেন, আর এখানে ভালোভাবে এটা হাঁসের যে খাবারের যে খাবার তারপর থাকার যে জায়গাটা, এটার ভালোভাবে একটা যে ম্যানেজমেন্ট সেটা আমরা ঠিকভাবে করছি। এখন পর্যন্ত আমাদের 4.5 মাসে তেমন কোনো রোগবালাই দেখা দেয় নাই। আশা করছি ভবিষ্যতে আমরা যে পরিচালনা ভালোভাবে করছি, এভাবে করলে সামনে কোনো সমস্যা হবে না, সফল হবে ইনশাল্লাহ, এটাই আমাদের আশা আছে। যেহেতু আপনি অনেক স্টাডি করেছেন এবং বেশ জেনে শুনেই এই খামার আপনি শুরু করেছেন, তা আপনি মাত্রই বলছিলেন যে ওদের খাবার ব্যবস্থাপনা বা থাকার জায়গাগুলো নিয়েও কিন্তু আপনি চিন্তা করেছেন। সেই বিষয়গুলোই জানবো বিরতির পর। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে এনেছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার এই উপজেলায় তো অনেক নতুন নতুন উদ্যোক্তারা তৈরি হচ্ছে, নতুন নতুন খামার দিচ্ছে তারা। তো নতুন খামারিদের ক্ষেত্রে আপনি কি কি পরামর্শ দিবেন এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি আর কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। আমি শুরুতেই ধন্যবাদ জানাই RTVকে এমন সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। উদ্যোক্তা তৈরি হচ্ছে বিভিন্ন সেক্টরে, যেমন আমাদের হাঁস পালন আছে, ছাগল পালন রয়েছে, মুরগি পালন রয়েছে। তো আজকে যেহেতু আপনারা হাঁসের খামারে আসছেন, আমি হাঁস সম্পর্কে একটু বলি। সেটা হলো যারা নতুন খামার করতে চায় তাদের শুরুতেই আমরা যে পরামর্শটা দিয়ে থাকি যে হাঁস খামারের জন্য বিশেষায়িত কিছু আপনার জায়গার দরকার হয়, যেমন ঘরের পাশাপাশি যে সে যেন বিচরণ করতে পারে এরকম জলাশয়ের দরকার হয়। যদিও আধুনিক পদ্ধতিতে জলাশয় ছাড়াও পালন করা যায়, তারপরেও যদি জলাশয় থাকে প্রাকৃতিক উৎস থেকে কিছু খাবার খেয়ে আসতে পারে, সেক্ষেত্রে ফিডিং কস্টটা কম হয়। হাঁস খামারের বড় একটা খরচ হলো খাদ্য খরচ। যদি ন্যাচারাল উৎস থেকে আপনার কিছু খাবার খেয়ে আসতে পারে তাহলে খাদ্য খরচ কম হবে, আমার খামারি লাভবান হবে। আর যারা নতুন করতে চায় তাদের আমরা হাউজিং এর বিষয়ের পাশাপাশিও বলে থাকি যে কিভাবে নির্দিষ্ট বয়সে ভ্যাকসিনগুলো দিতে হবে। যেমন শুরুতে দিতে হয় ডাক প্লেগ ভ্যাকসিন 14 দিন বয়সে, এরপরে 15 দিন পরে বুস্টার ডোজ দিতে হয়, এরপরে আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিতে হয়, এটা 21 দিন বয়সে, এবং প্রথম ডোজ দেওয়ার পরে 15 দিন পরে বুস্টার ডোজ দিতে হয়, এবং এটার প্রতি 4 মাস পর পর ডোজগুলো দিয়ে দিতে হয়। এরপরে রয়েছে কলেরা ভ্যাকসিন। কলেরা ভ্যাকসিনটা দিতে হয় 49 দিন বয়সে, এরপরে 15 দিন পরে বুস্টার ডোজ দিতে হয়, এরপরে আপনার 42 দিন বয়সে দিতে হয় সালমোনেলা ভ্যাকসিন। এইটা প্রথম ডোজ দেওয়ার পরে 1 মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হয়। এরপরে এই ভ্যাকসিনগুলো প্রতি 5 মাস পর পর ভ্যাকসিন দিয়ে দিতে হয়। এই 4টা ভ্যাকসিন যদি মোটামুটি আমার খামারি ভাইয়েরা হাঁসকে দেয় তাহলে আশা করা যায় এই রোগগুলো আর হবে না। পাশাপাশি অন্যান্য যে রোগগুলো আছে এগুলো নিয়ন্ত্রণের জন্য যদি বায়োসিকিউরিটি মেনটেন করা যায়, যেমন খামারের জৈব নিরাপত্তা, যেটা হলো যে বাইরের কোনো হাঁস বা বন্য পাখি, শিয়াল, বেজি, ইঁদুর এগুলো যেন খামারে ঢুকতে না পারে, কারণ এগুলোর মাধ্যমে রোগ ছড়ায়। তো এই বিষয়গুলো যদি সেফটিটা মেনটেন করে চলে তাহলে বাইরে থেকে রোগ বলাই যাবে না। পাশাপাশি ঘরগুলো সবসময় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার পাত্র, পানির পাত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং সপ্তাহে অন্ততপক্ষে 2 বার ডিসইনফেক্টেন্ট দিয়ে ওটা পরিষ্কার করে দেওয়া। পাশাপাশি আপনার ঘরের চারপাশ ডিসইনফেক্টেন্ট দিয়ে যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে মশা, মাছি বা অন্যান্য জীবাণুর আক্রমণ থেকে আমাদের যে হাঁসগুলো রয়েছে এগুলো রোগমুক্ত থাকবে, আমাদের খামারিরা লাভবান হবে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। ভাইয়া তো আমাদেরকে বলছিলেন যে কিভাবে আপনারা শুরু করলেন বা উদ্যোগ নিলেন। আপনি নিজে একজন নারী, এবং আমরা কিন্তু এটা এখন দেখতে পাই যে পুরো বাংলাদেশ জুড়েই পুরুষের পাশাপাশি নারীরাও কিছু অর্থনীতিতে অবদান রাখছে। তো আপনি আমাকে এখন বলেন যে এই যে হাঁসের খামার আপনারা করেছেন, 2 ভাই বোন মিলে দেখাশোনা করছেন, হ্যাঁ, ওদেরকে কি কি খাবার দেন, মানে খাবার ব্যবস্থাপনা নিয়ে একটু শুনবো। আমরা ওদের সকাল ভোরে 7টার দিকে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে এখানে আসে, খামার থেকে ডিম উঠাই, তারপরে ঘুম থেকে ছোট ভাই ওঠার পরে 9:30টার দিক দিয়ে খাবার দিই। খাবারে কুড়া, ধান, ভাত আর লেয়ার ওয়ান দিই।
ভুট্টা ভাঙ্গা যেটা দেয় আর কি, ওইটা মিশ্রণ করে তারপর এখানে দিই, এখানেই খায়। এখান থেকে সাইডে পুষ্কিনি থেকে পানি খায়। শুধু কি কেনা খাবারই খাচ্ছে নাকি পাশাপাশি অন্য কোনো খাবার ওদেরকে দেওয়া হয়? না, পাশাপাশি অন্য কোনো খাবার বলতে আমরা কমলি শাক আছে যেটা, ওইটা কাইটা দিছি, খাইছে। এখন আবার বাজার থেকে ফুলকপি আনলে ওগুলা কাইটা দিই, খায়। আর এখান থেকে পুষ্কিনি থেকে শামুক খায়, এই আর কেনা খাবারই। তো সকালে খাবার তো একবারই দিচ্ছেন নাকি? হ্যাঁ, সকালে 9:30টার দিকে দিচ্ছি, আবার বিকেলে 4টার দিকে দিই। তার মানে দুবেলা খাবার খাচ্ছে, সকালে আর বিকালে, তাই তো? না, 2বার না, খাবার 3বার দেই, সকালে দেই, বিকেলে দেই, আর রাত্রে আবার খাবার দেই। হাঁস যখন ছোট ছিল তখন তো একটু পরপরে খাবার দেওয়া লাগছে। এখন গ্রোথ বুঝে এখন বড় হয়েছে, এখন সকালে দেওয়া হয়, বিকেলে আবার রাত্রে দেই। ওদেরকে কি শুধু বাড়িতে বানানো খাবারই দিচ্ছেন নাকি বাণিজ্যিক কোনো খাবারও দেওয়া হচ্ছে? বাণিজ্যিক খাবার বলতে আমরা নারিশের যেটা লেয়ার গ্রোয়ার 1, এটা হচ্ছে ডিম আসার পূর্বে থেকে এটা খাওয়ালে ডিমটা আর কি প্রোডাকশন বেশি দেয়, সেজন্য এটা এখন খাওয়াচ্ছি। আর আগে খাওয়াইছি হচ্ছে আপনার নারিশ জিরো সাইজের যখন ছিল তখন 15 দিন, তার 15 দিন পরে নারিশ 1 খাওয়াইছি, আর এখন এটা খাওয়াচ্ছি। আর পাশাপাশি পুরা ধান, তারপর হচ্ছে গিয়া ভাত, মধ্যে ভুসি খাওয়াইছি। ভুসি বেশি খাওয়ালে কি তেল হয়ে যায় হাঁসের, ডিমটার প্রোডাকশন কমে যায়, এই কারণে ভুসি খাওয়াই না। এই কারণে এখন ভুসি বাদ দিয়ে এখন এগুলো আর কি একসাথে পানি দিয়ে মিশ্রণ করে তারপরে সেটাকে বিভিন্ন বলের মধ্যে করে দিয়ে তারপরে খেতে দিয়ে যাই। এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরে হচ্ছে 3টা বাজে আমরা খাবার বানানো শুরু করি, সেম খাবারই বানিয়ে তারপর হচ্ছে আমরা খামারে রেখে দিই। রেখে দেওয়ার পরে হাঁসগুলোকে আমরা যখন এই ক্ষেত থেকে উঠাই, আসর আজানোর সময় উঠাই, তখন তারা ভিতরে গিয়ে খাবার খায়। আর এমনি দিনের বেলা আমরা হাঁসের খাবার দেওয়ার সময় পানি দেই না, কারণ তখন এই যে পুকুরে পানি আছে, তখন তাদের পানির দরকার হলে তারা পুকুর থেকে পানি খায়। বিকেলে যখন খাবার দেই তখন আমরা ফার্মের মধ্যে পানি দিই আর কি। আর রাতে যখন দেই তখনও পানি দিই। পানি দেওয়াটা 3বারের মতো পানি দিই আমরা, আর এমনি দিনে তো এখানে পানি পাচ্ছি। তো হাঁসের ক্ষেত্রে কি কোনো মানে কোন ধরনের রোগ হয় বা এটা প্রতিশোধের জন্য আপনারা কি ধরনের ভ্যাকসিন বা এগুলো কি করছেন আর কি? জি, পশু পাখির এদের রোগ হয়, এটা স্বাভাবিক রোগ হবেই। আর হচ্ছে আমরা এই হাঁসের যখন বাচ্চা যখন 25 দিন বয়স ছিল তখন আমরা একটা ভ্যাকসিন দেই, ডাক প্লেগ। তারপরে পরবর্তী 15 দিন পর আরেকটা ভ্যাকসিন দেই আমরা, সেটা হচ্ছে সালমোনেলা। তার 1 মাস পরে আরেকটা ভ্যাকসিন দেয়, সেটা হচ্ছে ডাক কলেরা। অনেক সময় হাঁস শুকিয়ে যায় বা ভিটামিনের অভাবে, পর্যাপ্ত খাবারের অভাবে, সুষম খাদ্যের অভাবে, তখন ভিটামিন দেই, এই আর কি। আচ্ছা, এটা কি দেওয়ার কোনো নিয়ম আছে বা কতবার দিতে হয় বা কতদিন পর পর দিতে হয়? জি, কতদিন পর পর বলতে এরকম কিছু না। যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হাঁসের গ্রোথ একটু কম হচ্ছে বা খাবারের পরিমাণটা কম হচ্ছে, তখন ভিটামিন, ওটা হচ্ছে আপনার 8 দিন 10 দিন এরকম 1 লিটারের ভিটামিন, মানে ওটা হাঁসের আর কি, হাঁস অনুযায়ী আর কি, যে কয়টা হাঁস সেই অনুযায়ী আর কি দিতে হয়। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি বেশ একজন অভিজ্ঞ খামারি হবেন, যেহেতু আগে থেকে বেশ পড়াশোনা করে এসেছেন। আপনার তো ভবিষ্যতে প্রোডাকশনে যেতে হবে, ডিম বিক্রি করবেন বাজারে, সেই বিষয়গুলো নিয়ে তো নিশ্চয়ই আপনারা ভেবেছেন, তাই তো? আচ্ছা, সেই ভাবনাগুলো নিয়ে আমরা শুনবো বিরতির পর। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। যেহেতু ডিম বিক্রির উদ্দেশ্যে আপনি পারিবারিক খামার গড়ে তুলেছেন, তো আপনার কি মনে হচ্ছে যে আপনার এখান থেকে উৎপাদিত ডিম, মানে আপনি লোকাল বাজার ছাড়াও আপনার আশেপাশে স্থানীয় যারা আছে, মানে তারা কি এখান থেকে আপনারা কিনতে আসবে কিনা? জি, আমাদের এখানকার ডিম বাজারে নিতে হয় না, এখানে এই গ্রামে অনেক চাহিদা আছে। খুচরা বিক্রি করলে আমরা লাভবান হতে পারবো। খুচরা আমরা এখানে 80 টাকা করে বিক্রি করছি হালি, আর যদি বাজারে নিই তাহলে আরও কম। মনে হচ্ছে না যে বাজারে নিতে হবে, কারণ এখানে অনেক চাহিদা আছে ডিমের। ডিম সবাই নিতে আসে, বাড়িতেই আসে। আর কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে প্রতি পিস ডিমের দাম কেমন পড়ে? যদি আমরা খুচরা ডিম বিক্রি করি তাহলে প্রতি পিসের ডিম দাম পড়ে 20 টাকা করে, হালি 80 টাকা। আপু, আপনার কাছে একটা কমন প্রশ্ন, দেখা যায় যে বাড়ির পাশে কেউ ডিম বিক্রি করলে অনেকেই আছেন যে টাকা বাকি রেখে ডিম কিনে নিয়ে আসেন এবং পরবর্তীতে দেখা যায় যে ওই টাকা হয়তো বাকি পড়ে থাকে। তা আপনার এলাকার চিত্রটা কেমন আসলে? আপু, আপনি যেটা বললেন যে বাড়ির গ্রামে ডিম বিক্রি করলে টাকা দিয়ে যায় কিনা, হ্যাঁ, গ্রামে তো এটা কমন ব্যাপার, ডিম বাকিতে হয়ই। ডিম যদি যারা বাকিতে নেয় তারা তারপরের দিন বা 2 দিনের ভিতরেই আবার টাকা নিয়ে আসে। অনেক সময় দেখা যায় যে আসে যে ডিম খামার যখন আসে ডিম তো নিতে আসবে, তো টাকা উঠানো নিয়ে ওরকম কোনো হয় না। যারা ডিম নেয় তারাই দিয়ে যায়। আর খুচরা ডিম বিক্রি করলে যেমন আমাদেরই লাভ হয়, সেজন্য আমরা আর কি খুচরা ডিমটাই বেশি বিক্রি করছি এখন। আপনার ভাইয়ের উদ্যোগেই আপনারা এই পারিবারিক খামারটি শুরু করেছিলেন,
তো আপনার কি মনে হচ্ছে যে এদের বাজার ব্যবস্থাপনা কি করবেন বা কিভাবে এই ডিমগুলো বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কি কখনো ডিটেলে ভেবেছেন? জি অবশ্যই, খামার যেহেতু দিয়েছি সেটা তো ভাবতেই হবে। এখন যেহেতু আমাদের নতুন ডিম দেওয়া শুরু করছে হাঁস, যেহেতু প্রোডাকশন একটু কম, সেহেতু ডিম যেগুলো পারে, অল্প ডিম পারে, সেগুলো গ্রামের চাহিদা মিটে যায়। এখন গ্রামে সব চলে যায় ডিম। যখন আস্তে আস্তে এর প্রোডাকশন বৃদ্ধি হবে, বেশি ডিম পারবে, তখন তো এতগুলো ডিম একসাথে গ্রামে বিক্রি করা সম্ভব না। তখন আমরা আশা করছি যে আমরা বাজারে বিক্রি করব, পাশাপাশি আমাদের আশেপাশে বিভিন্ন থানা আছে, উপজেলা, সেখানে আমরা বিক্রি করব। বর্তমান বাজারে তো সবকিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে। আপনার এখন গ্রাম অঞ্চলেও কিন্তু ওরকম প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা নেই বললেই চলে। সেক্ষেত্রে আপনাদের তো পুরোটাই খাবার কিনে খাওয়াতে হচ্ছে। তা আপনার কি মনে হচ্ছে যে এই খাবার কিনে তারপরে কি এই প্রোডাকশন যেটা আসবে আপনি বিক্রি করে ওরকম লাভ করতে পারবেন? লাভ বলতে লাভের আশায় তো আমরা খামার করছি। আর আমাদের এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, আমাদের বাজার থেকে ক্রয় করেই খাবারগুলো আমাদের হাঁসকে খাওয়াতে হয়, যে কারণে আমাদের খরচটা অনেক বেশি। অন্য অন্য জায়গায় যেখানে হাওর বাওর অঞ্চল যেসব জায়গায়, সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার থাকে, শামুক, তারপরে ছোট ছোট মাছ, যেগুলো হাঁস খেয়ে ওদের আর বাইরে থেকে খাবার সেরকম দিতে হয় না, শুধু ধান দিলে ওদের হয়ে যায়। তাদের খরচটা একটু কম হয়, যে কারণে তাদের লাভটাও অনেক বেশি থাকে। আর আমরা যেহেতু বাজারের খাবার খাওয়াচ্ছি, আমাদের যে আশা আছে, যদি প্রোডাকশন ভালোভাবে সামনে আসে, তাহলে আশা করা যায় যে বেশি পরিমাণে লাভ না হলেও যে লাভ হবে, সেটা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। আর যেহেতু আমরা পারিবারিকভাবে করেছি, আর আমরা বাইরে থেকে লোক নিয়েও করিনি, আর যে কারণে বাইরে টাকাটাও দিতে হয় না, আমরা নিজেরাই করছি, সে কারণে আর কি লাভ করা যাবে সেটা আশা করছি। কিছু প্রতিবন্ধকতা থাকলেও তো আপনি পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছেন। আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং অনেকেই এমন আছেন যে শুরু করতে চায় হাঁসের খামার। তো সেই ক্ষেত্রে আপনি তরুণ উদ্যোক্তাদের জন্য কি পরামর্শ দিবেন? জি, বেকারত্ব ঘোচাতে হলে অবশ্যই তরুণদের এই কৃষি সেক্টরটা হচ্ছে ঝুঁকি অবশ্যই থাকবে, তারপরেও সাহস করে আসতে হবে। আর হচ্ছে আমি যেহেতু এখানে আসছি, যেহেতু ওই 4.5 মাসে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, যারা পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি আমার মতো ছোট আকারে হলেও খামার করতে পারেন। প্রথমে অল্প দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে এটা যখন দেখবেন যে এখান থেকে প্রফিট আসছে, তখন আস্তে আস্তে এটা বৃদ্ধি করতে পারেন। বেকার না থেকে, অলসতার জীবন না কাটিয়ে পড়াশোনার পাশাপাশি আপনারা এটা করতে পারেন। এটা লাভজনক ব্যবসা। ভাইয়ার তো স্বপ্ন এই খামার নিয়েই এগিয়ে যাওয়ার। যেহেতু আপনার বিয়ে হয়েছে, তা আপনার কি মনে হয় যে আপনি কি এটা সাথে থাকতে পারবেন, নাকি আপনারও একসময় বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে? আমার যখন বিয়ে হয়ে গেছে, তাহলে তো অবশ্যই হাজবেন্ড যেখানে থাকে ওখানে যাওয়ারই চিন্তা ভাবনা আছে। তবে যতদিন আমি দেশে আছি, ততদিন আমি খামারের সাথেই থাকবো, ভাইয়ের সাথে, ভাইয়েরকে কাজে সাহায্য করব। আর বাইরে চলে গেলেও খামার বন্ধ থাকবে না। ভাবি আছে, মা আছে, আরো সবাই আছে, তারা খামারে দেখাশোনা করবে। খামার আস্তে আস্তে আমরা আরো বড় করব, বাড়াবো। আপু এবং ভাইয়া দুজনের কাছেই আমার যেটা জানতে চাওয়া, যে ধরেন আপনারা যে বললেন তরুণ উদ্যোক্তা নতুন শুরু করেছেন, তো এই খামারটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সরকারি বা বেসরকারিভাবে কোনো সাপোর্টের প্রয়োজন আছে কিনা, বা কি চান আপনারা? আসলে সাপোর্ট বলতে যে বর্তমানে খাবারের যে দাম, যারা নতুন খামারি বা যারা আগে থেকেও খামার করে আসছেন, এই খাবারের দামের কারণে তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে খাবারের দাম অনুযায়ী তারা বাজারে সেরকমভাবে, যারা মাংসের জন্য বিক্রি করে সেরকমভাবে দাম পাচ্ছে না, ডিমের জন্য যারা বিক্রি করেন সেরকমভাবে দাম পাচ্ছেন। এতে করে খামারিরা লসের মুখে পড়ছেন, এতে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। যারা নতুন তরুণ উদ্যোক্তা যারা খামার করবেন, তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই সরকারের কাছে একটাই আমাদের আবদার, যে সকল খাবার, বিভিন্ন ওষুধ, তারপর হচ্ছে ভিটামিন, তারপরে ভ্যাকসিন, এসব যেন স্বল্প মূল্যে যেন ক্রয় করতে পারে খামারিরা। এটা আমাদেরও আসলে চাওয়া যে সরকারি বা বেসরকারিভাবে যদি তারা আরো অফিসাররা আরো উদ্যোগ নেন, আপনাদের জন্য আরো সহায়ক হবে। আপনারা আরোই খামারটিকে বড় করতে পারবেন এবং দেশের মানুষের চাহিদা মিটিয়েও দেশের বাইরেও এই মাংস এবং ডিম রপ্তানি করতে পারবেন, সেই আশায় ব্যক্ত রইল। ভালো থাকবেন। ধন্যবাদ। শত প্রতিবন্ধকতার মাঝেও থেমে নেই আমাদের দেশের কৃষি। কিছু সংগ্রামী কৃষক এবং উদ্যমী তরুণরা মিলে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সফলতার দিকে। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777।
আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সফল কোনো খামারি বা উদ্যোক্তার আঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।